নিজের হবু স্বামী হিসাবে ম্যাট্রিক পরীক্ষার কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে দেখে হতবাক হয়ে গেল ঈশিতা। নিজের বাবার দিকে অসহায় চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, যেই লোকটা আমায় এক্সপেক্ট করে দিল, এখন আমায় কিনা তাকেই বিয়ে করতে হবে? ঈশিতার বাবা ইসমাইল হোসেন মেয়ের কথায় তেমন পাত্তা দিল না। তিনি তো ব্যস্ত তার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন করার জন্য। ঈশিতা পুরো ব্যাপারটা বুঝতে পেরে দমে গেল। তার ভীষণ কান্না পাচ্ছে এখন। ঈশিতা নিজের চোখের জল মুছে আর চোখে তাকালো তার সম্মুখে বসে থাকা 28 বছর বয়সী সুদর্শন পুরুষটির দিকে। চোখে থাকা চশমা যাকে আকর্ষণীয় করে তুলেছে। এখন এই লোকটাকে কতটা ভদ্র নম্র লাগছে, অথচ এই লোকটাই অবিবেচকের মতো করে ঈশিতার ভবিষ্যৎটা নষ্ট করে দিল। বিনা দোষেও কঠিন শাস্তির মুখোমুখি হলো বেচারি মেয়েটা। ঈশিতা যে তার দিকেই তাকাচ্ছে এটা নজরে এলো আয়ুষেরও। আয়ুষ জানে এই মেয়েটার কাছে সে অনেক বড় অপরাধী। শুধুমাত্র তার নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য এই মেয়েটার জীবনে অনেক বড় ঝড় নেমে এসেছে। তাই তো মেয়েটাকে এক প্রকার বাঁচানোর জন্যই আজ সে নিরুপায় হয়ে নিজের পরিবারকে নিয়ে এই হাঁটুর বয়সী মেয়েটাকে বিয়ে করতে এসেছে। ঈশিতা ভীষণ হাঁসফাঁস করছিল। আয়ুষও বুঝতে পারে তার ঈশিতার সাথে কথা বলা দরকার। তাই আয়ুষ সবার কথার মাঝখানে নম্র গলায় বলে উঠল, আমি ঈশিতার সাথে আলাদাভাবে কথা বলতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। কথাটা ইসমাইল হোসেনের দিকে তাকিয়ে বলল আয়ুষ। ইসমাইল হোসেন সামান্য হেসে বলেন, কেন নয়? ঈশিতা, তুমি ওনাকে ছাদে নিয়ে যাও, সেখানে গিয়ে তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলো। বাকি জীবনটা তো তোমাদের একসাথেই থাকতে হবে, তাই তোমাদের মধ্যে বোঝাপড়াটা তো দরকার। ঈশিতা নিজের বাবার কথার বিরোধিতা করল না। বাধ্য মেয়ের মতো বসা থেকে উঠে দাঁড়ালো। আয়ুষের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। অতঃপর ছাদের দিকে পা বাড়ালো। আয়ুষও ঈশিতার পেছনে পেছনে যেতে লাগলো। ঈশিতা ছাদে পৌঁছে গিয়ে থেমে গেল। আয়ুষও তার পেছনেই দাঁড়িয়ে। ঈশিতা এবার আয়ুষের চোখে চোখ রেখে বলল, বলুন, কি বলতে চান? আয়ুষ বুকের ওপরে দুই হাত ভাঁজ করে দাঁড়ালো। নিজের চশমায় ডান হাতের তর্জনী আঙ্গুল ছোঁয়ালো স্বভাবগত ভাবেই। অতঃপর জোরে শ্বাস নিয়ে বলল, আমি তোমার কথা ভেবেই এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তাই তুমি আর বেশি কথা না বাড়িয়ে বিয়েটাতে মত দিয়ে দাও। ঈশিতা হঠাৎ করেই হো হো করে হেসে উঠল, যেন খুব মজা পেয়েছে তার কথাটা শুনে। কোনো রকমে হাসি থামিয়ে বলল, খুব মজা পেলাম আপনার কথাটা শুনে মিস্টার আয়ুষ। আমার জীবনটা নষ্ট করে এখন আপনি এসেছেন আমায় বাঁচাতে? হাস্যকর। আয়ুষ নিশ্চুপ। জীবনে কখনো সে কারোর কাছে এইভাবে অপরাধী হয়নি যেমনটা ঈশিতার কাছে হয়েছে। ঈশিতা অনেক মেধাবী একজন ছাত্রী, যার ইচ্ছা ছিল পড়াশোনা করে ডাক্তার হওয়া। ঈশিতার বাবা গ্রামের বনেদি লোক। তার চিন্তা ভাবনা অতটাও উন্নত নয়। তিনি মেয়েকে এতদূর পড়াতে চাননি। ঈশিতা নিজের মায়ের সমর্থনেই এতদূর পড়াশোনা করছিল। ঈশিতার মা হুসনে আরা নিজের বাপের বাড়ির থেকে পাওয়া সম্পদ দিয়েই ঈশিতার পড়াশোনার খরচ চালিয়েছেন। তিনি নিজে এক মূর্খসূর্খ মহিলা হলেও নিজের মেয়েকে সুশিক্ষায় দেখতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। ঈশিতার ইংরেজি পরীক্ষার দিন তার পাশে বসে থাকা একটা মেয়ে অসৎ উপায় অবলম্বন করেছিল। সে নকল করছিল। আয়ুষ সেই দিনই ওই মেয়েটাকে পাকড়াও করে। তবে মেয়েটি শুধু নিজেই ফাঁসে না, ঈশিতাকেও ফাঁসিয়ে দেয়। সব দোষ ঈশিতার কাঁধে দেওয়ার জন্য সে আগে থেকেই ঈশিতার ছিটের কাছে কয়েকটা পেপার রেখে দিয়েছিল। ঈশিতা লেখায় এতটাই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি। ফলে যা হবার তাই হয়েছে। ঈশিতাকে এক্সপেল্ড করে দেয় আয়ুষ। সেদিন ঈশিতা অনেকবার বলেছিল তাকে ফাঁসানো হচ্ছে। সে নকল করেনি, কিন্তু আয়ুষ তার কোনো কথাই বিশ্বাস করে না। এই ঘটনায় ঈশিতার পুরো জীবনটাই বদলে দেয়। তার সব সাজানো স্বপ্ন যেন শেষ হয়ে যায়। ক্লাস 8-এ ট্যালেন্ট ফুলে বৃত্তি পাওয়া মেয়েটি যে ক্লাসে সব সময় প্রথম হতো, তাকে কিনা নকল করার অপরাধে এক্সপেল্ড করা হলো। কেউই এটা মানতে পারছিল না। ঈশিতার মা হোসনে আরা মেনে নিতে পারেননি এটা। যেই মেয়েকে নিয়ে অহংকার করতেন, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলেন,
সেসব শেষ হয়ে যায়। ইসমাইল হোসেনও এই সুযোগ পেয়ে তাকে অনেক কথা শোনায়। হোসনে আরা মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দেন। এর কিছুদিন পরেই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। ঈশিতার জীবনে ঝড় যেন থামেই না। হোসনে আরার মৃত্যুর পর ইসমাইল হোসেন আরও সুযোগ পেয়ে যান। তিনি এই সুযোগে ঈশিতার সাথে একজন বয়স্ক লোকের বিয়ে ঠিক করেন। বলা বাহুল্য, সেই বয়স্ক লোক ইসমাইল হোসেনকে অনেক টাকার প্রলোভন দেখান। এরই মধ্যে যেই মেয়েটি ঈশিতাকে ফাঁসিয়েছিল সে অপরাধ বোধে ভুগতে থাকে। ঈশিতার বর্তমান পরিস্থিতি জেনে সে দ্রুত আয়ুষের ঠিকানাটা জোগাড় করে তার সাথে যোগাযোগ করে। আয়ুষের সামনে নিজের সব দোষ স্বীকার করে এবং জানায় ঈশিতা নির্দোষ। ঈশিতার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সে সবই আয়ুষকে জানায়। এইসব শুনে আয়ুষ ভীষণ অপরাধবোধ অনুভব করে। তার একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ এত মেধাবী একটা মেয়ের জীবনে এত দুর্ভোগ নামতে চলেছে, সেটা সে মেনে নিতে পারেনি। আয়ুষ এটা আটকানোর জন্যই প্রথমে পুলিশের সাহায্য নেওয়ার কথা ভাবে। আয়ুষ ভেবেছিল ঈশিতাকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে, এটা দেখিয়েই বিয়েটা বন্ধ করা যাবে। কিন্তু ইসমাইল হোসেন এর জন্য আগে থেকে চাল চেলে রেখেছিলেন। তিনি ঈশিতার জন্ম নিবন্ধনে আগে থেকে কারসাজি করে বয়স বাড়িয়ে রেখেছিলেন, যার ফলে ঈশিতার বর্তমান বয়স 18 জন্ম নিবন্ধন অনুসারে। তাই বিয়েতে আইনগত কোনো বাধা থাকে না। তার উপরে ঈশিতা নিজের মায়ের পর অনেক ভেঙে পড়ে। তার নিজেকেই এসবের জন্য দায়ী বলে মনে হয়। তাই সেও বিয়েতে মত দিয়ে ফেলে। আয়ুষের হাতে তখন আর কোনো উপায় ছিল না। সে শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং সরকারি চাকরিও করে। তাই সে স্থানীয় একজন ঘটকের সাথে যোগাযোগ করে ইসমাইল হোসেনের সাথে কথা বলে, নিজের পরিবারকেও রাজি করায়। আর আজ সে এখানে চলে এসেছে। আয়ুষের এখন ইচ্ছা ঈশিতার দায়িত্ব নেওয়া, ঈশিতার স্বপ্ন পূরণে তাকে সহায়তা করা। এইসব ভাবনা থেকে বেরিয়ে আয়ুষ ঈশিতাকে বলে, আমি এই বিয়েটা শুধু নিজেকে অপরাধ বোধ থেকে মুক্তি দেওয়ার জন্যই করছি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার জীবন পরিবর্তন করার চেষ্টা করব। ঈশিতা অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসি থামিয়ে বলে, হ্যাঁ, আপনি আমার জীবন পরিবর্তন করতে পারবেন? পারবেন আমার মাকে আবারও ফিরিয়ে আনতে? আয়ুষ মাথা নিচু করে নেয়। ঈশিতা বলে, পারবেন না। আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু আমার চোখের সামনে থেকে যান। আপনাকে আমার সাহায্য করতে হবে না। আপনাকে আমার জাস্ট সহ্য হচ্ছে না। আয়ুষ বলে ওঠে, দেখো ঈশিতা, তোমার বয়স কম। এই বয়সে আবেগ বেশি কাজ করে। আমি জানি আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তোমার জীবনের পুরো গতিপথ পরিবর্তন হয়ে গেছে। কিন্তু তাই বলে তুমি আমাকে সম্পূর্ণরূপে দোষ দিতে পারো না। এটা তো আমার দায়িত্ব ছিল, তাই না? হ্যাঁ, এটা আপনার দায়িত্ব ছিল, যেটা আপনি অনেক সুন্দর করে পালন করেছেন। আপনাকে আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। আমার জীবনকে নিজের গতিতে চলতে দিন। আমি ভাগ্যকে মেনে নিয়েছি। এটা বলে ঈশিতা চলে যেতে নিতেই আয়ুষ তার হাতটা ধরে আটকে বলে, তোমার মাকে হয়তো আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমার স্বপ্ন আমি অবশ্যই পূরণ করব। তোমাকে জীবনে আমি প্রতিষ্ঠিত করবই, এটা আমার ওয়াদা। ঈশিতা ঠায় তাকিয়ে রয় আয়ুষের দিকে। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আমি ওই বুড়োকে বিয়ে করতে রাজি আছি, তবুও আপনাকে বিয়ে করব না, ঈশিতা আয়ুষের মুখের উপরে বলে দেয়। আয়ুষ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুমি যদি নিজের ভালো না বোঝো তাহলে আমার কিছু করার নেই, তবে নিজের ভুল শুধরে নেবই আমি। ঈশিতা রেগে গিয়ে বলল, কি করবেন আপনি? জোর করে আমায় বিয়ে করবেন? প্রয়োজন হলে তাই করব। আয়ুষের স্পষ্ট জবাব। ঈশিতাও কম যায় না। সে বলে, আমি মরে যাব, তাও কবুল বলবো না। আপনার যা করার করুন আপনি। আয়ুষ আর কোনো কথা বাড়ায় না। ঈশিতাকে পাশ কাটিয়ে নিচে চলে গেল। ঈশিতা ঠায় দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো আয়ুষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। তালুকদার বাড়ি ঢাকা শহরের অন্যতম বনেদি পরিবার। এই পরিবারের মাথা হলেন বর্তমানে আলতাফ তালুকদার, আয়ুষের বাবা। তবে আরও একজন আছেন যাকে তিনি মান্য করেন। তিনি হলেন তার মা তথা আয়ুষের দাদি গুলশেন আরা বেগম।
গুলশান আরা বেগম ঘরে বসে তসবিহ জপছিলেন। এমন সময় তার কক্ষে এলো তার ছোট ছেলে, মরহুম আলামিন তালুকদারের একমাত্র মেয়ে ঐশী তালুকদার। ঐশী এসেই গুলশান আরা বেগমের কাছে এসে বলল, পুরো বাড়ি ফাঁকা কেন দাদি? কাউকে কোথাও দেখছি না যে। আজ তো শুক্রবার, বড় আব্বু, বড় আম্মু, আয়ুষ ভাইয়া সবারই তো আজ বাসায় থাকার কথা। গুলশান আরা বেগম তাকালেন নিজের মাসুম নাতনির দিকে। মেয়েটা বড্ড হতভাগী। ঐশীর যখন 5 বছর বয়স ছিল তখনই তার বাবা মা এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তবে ঘটনার চক্রে বেঁচে যায় ঐশী। তবে তখন থেকেই তার পায়ের সমস্যা, ক্রাচে ভর করে হাঁটতে হয় সব সময়। গুলশান আরা বেগম বড্ড ভালোবাসেন তার এই নাতনিটিকে। মেয়েটা বড্ড সহজ সরল। গুলশান আরা বেগম মৃদু হেসে বলেন, সবাই তো আজ তোর আয়ুষ ভাইয়ার জন্য মেয়ে দেখতে গেছে রে। কথাটা শুনে ঐশীর পায়ের তলার মাটি যেন সরে যায়। সে ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, মেয়ে দেখতে? গুলশান আরা বেগম বলেন, হ্যাঁ রে, আয়ুষের তো বিয়ের বয়স হয়ে গেছে তাই না? এখন তো আর ম্যাজিস্ট্রেট হয়েছে। এতদিন তো বিয়ের কথা বলতেই ক্ষেপে যেত, কিন্তু আজ নিজের উদ্যোগে ওর মা বাবাকে নিয়ে মেয়ে দেখতে গেছে। ঐশী মলিন হেসে বলে, ও আচ্ছা ঠিক আছে, আমি রুমে যাই। আচ্ছা যা। ঐশী ক্লাসে ভর করে চলতে থাকে। গুলশান আরা বেগম রুম থেকে বেরিয়ে এসে কিছু দূর যাওয়ার পর হোঁচট খেয়ে পড়ে যায়। পায়ে চোট লেগেই রক্ত বের হয়, কিন্তু ঐশীর সেই দিকে কোনো খেয়ালই নেই। তার দুই চোখ ভিজে উঠেছে অশ্রুতে। সেই ছোটবেলা থেকেই আয়ুষকে পছন্দ করে ঐশী। ঐশীর প্রতিবন্ধকতার জন্য আয়ুষও তাকে অন্যভাবে ট্রিট করে, তাকে আগলে রাখে সব সময়। এই আগলে রাখাগুলোকে সে মনে করত আয়ুষের ভালোবাসা, কিন্তু আজ বুঝতে পারছে আয়ুষ তাকে ভালোবাসে না। তার প্রতি দয়া মায়া থেকেই তাকে সবসময় আগলে রাখে। এমনটা ভাবতেই ঐশীর আরো বেশি করে কান্না পায়। ঐশী আর্তনাদ করে বলে ওঠে, আমায় কেন ভালোবাসলে না তুমি আয়ুষ ভাইয়া? আমি যে প্রতিনিয়ত তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে ছাই হয়ে যায়। ঈশিতা সিঁড়ি বেয়ে যখন নিচে নামলো তখন অনেক দেরি হয়ে গেছে, কথা অনেক দূর এগিয়ে গিয়েছে। আয়ুষ নিচে এসে সবাইকে বলেছে ঈশিতা বিয়েতে রাজি। এ কথা শুনে সবাই বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে নেয়। ইসমাইল হোসেনের মুখ থেকে তো হাসি যাচ্ছেই না। তিনি তো ঠিক করে নিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ঈশিতাকে বিদায় করে নিজেও আরেকটা বিয়ে করে নেবেন। এত বড় পরিবারের মেয়ে, বিয়ে তো হলে ভালোই হয়। ঈশিতা একবার ভাবলো সবার সামনে গিয়ে বলবে এই বিয়েটা সে করবে না, এই বিয়েতে তার কোনো মত নেই, কিন্তু পারল না। থেমে গেল সে। এখন সে যাই বলুক, তার বাবা ইসমাইল হোসেন তাকে ধরে বেঁধে বিয়েটা দিয়েই দিবে, এটা সে এক প্রকারে নিশ্চিত। তাই তর্ক করে লাভ নেই। তাই অন্য একটা ছক কষল ঈশিতা। বিয়ের দিন পালিয়ে যাবে, যেদিকে দু চোখ যায় সেই দিকেই চলে যাবে, তবুও থাকবে না আর এইখানে। এই আয়ুষ লোকটাকে তো সে কোনোভাবেই বিয়ে করবে না, কারণ ঈশিতা মনে করে এই লোকটাই তার জীবনের সব সমস্যার একমাত্র কারণ। ঈশিতাকে দেখেই আয়ুষের মা জাহানারা বেগম বলেন, এদিকে এসো মা। ঈশিতা লক্ষ্মী মেয়ের মতো করে এগিয়ে যায়। জাহানারা বেগম ঈশিতার মাথায় হাত বুলিয়ে বলে, মাশাল্লাহ, মেয়ে তো ভারী সুন্দর, কারণ নজর না লাগুক। আমার ছেলের জন্য তো এমন একটা মেয়েই খুঁজছিলাম আমি। বলেই তিনি নিজের হাতের সোনার বালাটা খুলে ঈশিতাকে পরিয়ে দেন। ঈশিতার হাতে চুমু খেয়ে বলেন, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন যত তাড়াতাড়ি তোমাকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যেতে পারবো ততই তাড়াতাড়ি আমার শান্তি। জাহানারা বেগমকে খুশি লাগলেও আলতাফ তালুকদারের যেন তেমন একটা খুশি নন, এটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সেদিনকার মতো কথাবার্তা শেষ করে ওনারা বিদায় নেন। যাওয়ার আগে আয়ুষ আবারও ঈশিতাকে বলে, আমি যা করছি সব তোমার ভালোর জন্য করছি। তুমি বড় হয়েছো, আশা করি নিজের ভালোটা বুঝবে। কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো না। ঈশিতা কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার যেই সিদ্ধান্ত নেওয়ার সে সেটা নিয়েই ফেলেছে, আর কারোর কথাই তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। আয়ুষেরা চলে যাওয়ার পর ইসমাইল হোসেন ঈশিতাকে বলে,
এখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে যাও। আর হ্যাঁ, একদম এই বিয়েতে বেংড়া দেওয়ার চেষ্টা করবে না। আমি ভালোই বুঝেছি তোমার মত নেই এই বিয়েতে, কিন্তু বিয়েটা তোমাকে করতেই হবে। তোমার মতো আপদ আমি বেশি দিন পালতে পারবো না। 8 পাশের পরই তো তোমার বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার মার জন্যই আমি এই বিয়েটা দিতে পারিনি। এবার আমায় কেউ আর আটকাতে পারবে না। ঈশিতা এবারও কোনো প্রতিক্রিয়া দেখায় না, কারণ তার পরিকল্পনা যে ঠিক করা। আপাতত সে চুপ থাকবে, যা হচ্ছে মেনে নেবে, অ্যাকশন দেখাবে বিয়ের দিন। আয়ুষ নিজের আলাদা গাড়িতে করে কাজে বেরিয়ে পড়ে, আর তার মা বাবা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। জাহানারা বেগম তো ঈশিতার প্রশংসায় একদম পঞ্চমুখ, কিন্তু আলতাফ তালুকদারের মুখে কুলুপ এঁটেছেন, কিছুই বলছেন না। জাহানারা বেগম ব্যাপারটা বুঝতে পেরে বলেন, তুমি মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? আলতাফ তালুকদার মলিন মুখে বলেন, আমি ভেবে রেখেছিলাম ঐশীর সাথেই আয়ুষের বিয়েটা দিব। মেয়েটাকে নিয়ে বড্ড বেশি ভয় হয়, সব সময় চোখের সামনে থাকলে শান্তিতে থাকতে পারতাম। জাহানারা বেগম তেতে উঠলেন, রাগে তার সর্বাঙ্গ কেঁপে ওঠে। দাঁতে দাঁত পিষে বলে, তোমার আর বুদ্ধি হলো না তালুকদার সাহেব? ওই খোড়া মেয়েটাকে, তাকে কিনা নিজের একমাত্র ছেলের বউ! আমার ছেলে হলো হীরের টুকরো, আর তোমার এত চিন্তা করতে হবে না ওই খোড়া মেয়েটাকে নিয়ে। এমনিতেও কেউ বিয়ে করবে না, সারা জীবন নিজের চোখের সামনেই রাখতে পারবে। আর হ্যাঁ, এমন অলক্ষণের কথা আর বলবেন আমার সামনে। জাহানারা, এমন বলছো কেন তুমি? মেয়েটার তো শুধু পায়েই একটু সমস্যা, রূপ গুণের তো অভাব নেই। এই জন্যই তুমি ওর ব্যাপারে এমন কথা বলবে? ঘাট হয়েছে আমার, এখন এসব বাদ দাও। আয়ুষ নিজে থেকে এত ভালো একটা মেয়ে পছন্দ করেছে, আমি তাতেই খুশি। না হলে তো তুমি নিজেই ওই খোড়া ভাতিজিকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন আমি শুধু ঈশিতাকে নিজের বাড়ির বউ হিসেবে বরণ করার জন্য অপেক্ষা করছি। সামনে তোর আয়ুষ ভাইয়ার বিয়ে, আর তুই ঘরে বসে আছিস? তুই তো ওর একমাত্র বোন, যা নিজের ভাইয়ের বিয়ে উপলক্ষে আনন্দ কর। ঐশীর রুমে এসে এই কথাগুলো বলতে থাকে জাহানারা বেগম। ঐশীকে এই কথাগুলো বলে ভীষণ মানসিক শান্তি পান। কৈশোরকালে একবার মজার ছলে ঐশী ওনাকে বলেছিলেন যে সে আয়ুষকে পছন্দ করে। জাহানারা বেগম ব্যাপারটাকে এতটাও গুরুত্ব দেননি, কিন্তু তার জহুরির চোখ, ঐশীর হাবভাব দেখেই তিনি এক সময় বুঝে যান এই মেয়ের মনে তার ছেলের জন্য একটা সফট কর্নার আছে। ব্যাপারটা মোটেও ঠিকভাবে মেনে নেননি জাহানারা বেগম। একে তো ঐশীর পায়ের ওই সমস্যা, তার উপরে জাহানারা বেগমের ধারণা এই মেয়েটা অপয়া, কারণ এই মেয়ের জন্মের পর থেকেই তাদের পরিবারের একের পর এক বিপদ নেমে এসেছে। আলতাফ তালুকদারের ব্যবসায় বড় লস হয়েছিল এই মেয়ের জন্মের কিছুদিন পরেই, যদিও কিছু বছরের মধ্যেই তাদের অবস্থা আবারও আগের মতো হয়ে যায়। কিন্তু এরপরে ঐশীর বাবা মার মৃত্যু, এই সব ঘটনা পরপর ঘটায় ঐশীর প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তার মনে। তাছাড়া কয়েক বছর আগে ঐশীকে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার সময় আয়ুষের একটা বিরাট সড়ক দুর্ঘটনা হতে হতে সে বেঁচে যায়। এরপর থেকেই ঐশীকে তিনি একদমই সহ্য করতে পারেন না, কিন্তু পরিবারের সবাই মেয়েটাকে এত মাথায় তুলে নাচে, এর জন্য সবার সামনে কিছু বলতেও পারেন না। কিন্তু আজ সুযোগ পেয়ে তিনি কিছুতেই সেটা হাতছাড়া করবেন না। মানসিক যন্ত্রণা শেষ করে দেবেন মেয়েটাকে, শুধুমাত্র যাতে করে এই মেয়েটার থেকে নিজের ছেলেকে দূরে রাখা যায়। সেজন্য শিক্ষাগত যোগ্যতায় অনেক পিছিয়ে থাকা একটা মেয়ে যখন আয়ুষকে বিয়ে করতে চায়, তখন তিনি বিনা বাক্যে মেনে নেন বিষয়টা। এইদিকে ঐশীর মন মানসিকতা অন্যরকম ছিল। সে জাহানারা বেগমের মনের এত প্যাচ বুঝতে পারে না। সামান্য হেসে বলে, আমার ভীষণ অসুস্থ বোধ হচ্ছে বড় আম্মু। জাহানারা বেগম আর কথা না বাড়িয়ে চলে এলেন। যাওয়ার আগে বলেন, ঐশীর বোধ হয় ওই মেয়েটাকে খুব পছন্দ জানিস। আমার তো চাইছিলাম বিয়েটা কয়েক মাস পরেই হোক, কিন্তু আয়ুষী জেদ করে বলো এই মাসের মধ্যেই যেন বিয়েটা হয়। ছেলেটা আমার একেবারেই বিয়ের জন্য পাগল হয়ে গেছে। 1 সপ্তাহ পরেই আমার বাড়ির বউ ঘরে আসবে,
ভেবেই খুব আনন্দ হচ্ছে। জাহানারা বেগম এই সব কথা ঐশীকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। ঐশীর চোখও আর বাধা মানে না, তার দুই চোখের কার্নিশ বেয়ে পড়তে থাকে বিন্দু বিন্দু অশ্রুকণা। ভালোবাসায় এত কেন কষ্ট? জাহানারা বেগম ঐশীর চোখের অশ্রু দেখে পৈশাচিক আনন্দ পান, অতঃপর হাসি মুখে প্রস্থান করেন। রাতে ডিনার টেবিলে ঐশী অনেক শান্ত হয়ে বসেছিল। অন্য সময় আয়ুষ আসতেই সে তার দিকে তাকিয়ে মুচকি হাসি উপহার দিত, কিন্তু আজ একদম মাথা নিচু করে খাওয়াই মনোযোগী। আয়ুষ ব্যাপারটা খেয়াল করলো, তবে বিষয়টা এত সিরিয়াসলি নিল না। আয়ুষের মনে হলো সে যেহেতু ঐশীকে ছাড়াই ঈশিতাকে দেখতে চলে গিয়েছিল, তাই হয়তো ঈশিতা তার উপরে অভিমান করেছে, পরে ওকে বুঝিয়ে ম্যানেজ করবে। এদিকে খাবার টেবিলে গুলশিনারা বেগমও বেশ অভিমানী সুরে আলতাফ তালুকদারকে বলেন, মানছি আমার বয়স হয়েছে, কিন্তু তাই বলে তোরা আমার থেকে অনুমতি নেওয়ার তোয়াক্কা করবি না? এভাবে হুটহাট করে বিয়েটা ঠিক করে নিলে আমার থেকে একবারও অনুমতি তো নিবি নাকি? আমি তো মেয়েটাকে দেখলামও না। জাহানারা বেগম নিজের স্বামীর পাতে খাবার দিতে দিতে বলেন, আমরা আর কি করব আম্মা, আপনার নাতি তো নিজে থেকে মেয়েটাকে পছন্দ করেছে, সেই তো সেদে গিয়ে বিয়েটা করতে চেয়েছে, আমাদের রাজি না হয়ে উপায় ছিল? আমার ছেলে যে বিয়ের কথা শুনেই প্রসঙ্গ বদলে দিত, সে যখন নিচে থেকেই বিয়েটা করতে চেয়েছে, তখন আমি আপত্তি জানাবো কেন আম্মা? আলতাফ তালুকদার চোখের ইশারায় জাহানারা বেগমকে চুপ করতে বলেন। গুলশিনারা বেগম মুখটা গম্ভীর করে বলেন, শুনলাম মেয়েটা নাকি আন্ডার ম্যাট্রিক, এবার নাকি ওকে এক্সপেল্ড করা হয়েছে। আমার সুশিক্ষিত নাতির পাশে ওই মেয়ে কিভাবে যায়? আয়ুষ সাথে সাথে বলে ওঠে, ও আন্ডার ম্যাট্রিক হলেও ভীষণ মেধাবী, তাছাড়া ওর এক্সপেল্টের ঘটনার ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝি, ও একদমই নির্দোষ। আর তুমি চিন্তা করো না দাদিজান, ওকে আমি একদম নিজের যোগ্য করে গড়ে তুলব। ঐশী নিজের খাওয়া শেষ না করে নীরবে ক্লাসে ভর দিয়ে উঠে দাঁড়ায়। এইসব কথা শুনতে তার আর ভালো লাগছিল না, বুকটা ফেটে কান্না পাচ্ছিল। যাকে এতগুলো বছর যাবৎ ভালোবেসে গেল, তার কাছে ভালোবাসা প্রকাশ করার আগেই সে অন্য কারোর হয়ে গেল। ঐশীর মাঝে মাঝে নিজের ওপরে অভিমান হয় খুব। যদি আজ তার পাটা ঠিক থাকতো, তাহলে অনেক আগেই আয়ুষকে নিজের মনের কথা বলে দিত, কিন্তু নিজের এই প্রতিবন্ধকতার জন্য সবসময় হীনমন্যতায় ভুগতে হয়েছে তাকে। স্কুল কলেজেও অনেক ছেলেকে বলতে শুনেছে, তার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও তার প্রতিবন্ধকতার জন্য তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এমতা অবস্থায় কিভাবে নিজের ভালোবাসার মানুষটিকে মনের কথা বলতো সে? যদি সেও একই কারণে ফিরিয়ে দিত, তাহলে তো সে শেষ হয়ে যেত। ঐশী নিজের কক্ষে এসে একটা অ্যালবামে আয়ুষের সাথে নিজের কিছু ছবি দেখে কাঁদছিল। মনে করছিল কিছু পুরানো স্মৃতি, আয়ুষের কলা কেয়ারগুলো। তারপর হঠাৎ করেই গুনগুন করে গাইতে লাগলো, কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন, নতুন সকালগুলো কপাল ছিল তোমারই, দূরে গেলেও এটাই সত্যি, তুমি শুধু আমারই। এমন সময় ঘরে কারোর আসার শব্দ শুনেই ঐশী নিজের চোখের জলটা মুছে অ্যালবামটা বালিশের নিচে লুকিয়ে রাখে। আয়ুষ ঐশীর রুমে প্রবেশ করেই বলে, গান থামালি কেন? বেশ সুন্দরই তো গাইছিলি, তোর গানের গলা কিন্তু দারুণ, চাইলেই ভালো সঙ্গীত শিল্পী হতে পারবি কিন্তু। ঐশী বিনিময়ে জোরপূর্বক হাসে, অতঃপর বলে, ভাইয়া তুমি হঠাৎ? তুই কি আমার উপরে রাগ করেছিস ঐশী? রাগ করব কেন ভাইয়া? আয়ুষ ঐশীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোকে আমার বউ দেখতে নিয়ে যায়নি এই জন্য, আসলে সবটা এত তাড়াহুড়ো হয়ে গেল যে। তুমি ভুল ভাবছো, আমি মোটেও রাগ করিনি। তাহলে এসেছি থেকেই আমার সাথে কোনো কথা বলছিস না কেন? কেনই বা আমায় এইভাবে এড়িয়ে চলছিস? তেমন কিছু না, আসলে সামনে ফাইনাল এক্সাম তো, তাই একটু ব্যস্ত ছিলাম। অতঃপর প্রসঙ্গ বদলে বলে, তবে একটা কথা ঠিক,
আমার তোমার হবু বউকে দেখার খুব ইচ্ছা। আমি জানতে চাই কে সেই ভাগ্যবতী যে আমার শখের পুরুষকে না চাইতেও পেয়ে যাবে। শেষের কথাটা মনে মনেই বলে ঐশী, যা আয়ুষের কান অব্দি যায় না। আয়ুষ ভীষণ আগ্রহের সাথে ঈশিতার ছবি ঐশীকে দেখায়। ঐশী ভালোভাবে তাকায় ঈশিতার দিকে, অতঃপর নিজের সাথে মেয়েটার তুলনা শুরু করে। উজ্জ্বল শ্যামলা রঙের মেয়েটির মুখশ্রী ভীষণ সুন্দর, বড় বড় পদ্ম আঁখি তার সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে দ্বিগুণ। তবু ঐশীর সৌন্দর্যের কাছে নির্দ্বিধায় হার মেনে যাবে মেয়েটা। ফর্সা সুশ্রী ঐশী রূপে, শিক্ষাগত যোগ্যতায় মেয়েটার থেকে এগিয়ে থাকলেও পিছিয়ে গেল শারীরিক প্রতিবন্ধকতার জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবি আমার খুব পছন্দ হয়েছে। একটু বয়স কম, তবে এটা কোনো ব্যাপার না, তোমার সাথে ভালোই মানাবে। এটা বলেই পুনরায় জোরপূর্বক হাসে, কিন্তু তার ভেতরে কি চলছে সেটা একমাত্র ঐশীই জানে। ঈশিতা আজ দেরি করে সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়ি ফেরায়। তার বাবা তার উপরে অনেক চিল্লাপাল্লা করছিল, কিন্তু তার ওপর এসবের কোনো প্রভাব পড়ছিল না। সে নিজের ওড়নার ফাঁকে লুকিয়ে রাখা একটা খাম বের করে সেখান থেকে একটা টিকিট বের করে সন্তুষ্টির হাসি হেসে বলে, পেয়ে গেছি আমার কাঙ্ক্ষিত জিনিস। এখন আমার মতের বিরুদ্ধে কেউ কিছুই করতে পারবে না। আয়ুষ ঈশিতার বিয়ে ধুমধাম লেগে গেছে চারিদিকে। তালুকদার বাড়িতে ইতিমধ্যেই সাজসজ্জা শুরু হয়ে গেছে। দেখতে দেখতে তাদের বিয়ের ডেট একদমই ঘনিয়ে আসছে। আগামীকালই আয়ুষ আর ঈশিতার বিয়ে। আজকে রয়েছে নানান রকম অনুষ্ঠান। এদিকে যত দিন এগোচ্ছে ঐশীর দুঃখের পরিমাণ ঠিক ততটাই বাড়ছে। আয়ুষের থেকে চিরতরে আলাদা হবার কষ্ট তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। আর মেয়েটা তো এতটাই হতভাগ্য যে নিজের মনের এই কথাগুলো বলার মতো কাউকে খুঁজেও পাচ্ছে না, বাড়ির কাউকে বলতেও পারবে না। আবার তার এমন কোনো কাছের বন্ধুও নেই। ঐশীর দীর্ঘ শ্বাস ফেলে। ভাগ্য তো সে একদমই মেনে নিয়েছে, তাই আর এইসব ভেবে লাভ নেই। ভাগ্য তো পরিবর্তন করা সম্ভব নয়। তার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল যে কাছের মানুষটাকে এইভাবে অন্য কারোর হয়ে যেতে দেখতে হবে তাকে। ঐশীর এইসব ভাবনার মাঝে আয়ুষ এসে দাঁড়ালো তার পাশে। ঐশী আয়ুষকে খেয়াল করেনি তখনও। আয়ুষ এসে ঐশীকে বলল, এখনো চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? ওখানে তো সবাই আনন্দ করছে, তুইও যা। আয়ুষের কথায় ঐশীর ধ্যান ভাঙে। আয়ুষ আজ সাদা রঙের একটা কাতানের পাঞ্জাবি পরেছে, ভীষণ সুন্দর কারুকাজ করা। এই পাঞ্জাবিতে একজন রাজপুত্রের মতো করে লাগছে আয়ুষকে। তাকে দেখা মাত্রই ঐশীর মুখে হাসি ফুটে ওঠে। তবে আয়ুষ অন্য কারো হয়ে যাবে এটা ভাবতেই তার মুখের হাসি মিলিয়ে যায়। অতঃপর ধীরে ধীরে বলে ওঠে, আমি তো ওদের কাউকে চিনি না, তাই। আয়ুষ হেসে বলল, ওহো, এই ব্যাপার, চল আমি ওদের সবার সাথে তোদের পরিচয় করিয়ে দিই। এই বলে আয়ুষ ঐশীকে নিজের সাথে নিয়ে আসে। ঐশী ক্রাচে ভর করে সাবধানে এগিয়ে আসে। মূলত এখানে আয়ুষের মামাতো ভাই বোনেরা এবং বন্ধু বান্ধবেরা এসেছে। আয়ুষের একমাত্র মামার দুই ছেলে এবং এক মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে আমেরিকায় থাকে, সে তো আসতে পারেনি। তবে তার ছোট ছেলে নাহিদ এবং মেয়ে নামিরা এসেছে। আয়ুষ নামিরাকে কাছে ডেকে ঐশীকে দেখিয়ে বলে, নামিরা, ঐশীকে একটু তোদের সাথে নে তো, বেচারি একা একা বসে বসে বোর হচ্ছে। নামিরা ঐশীকে নিজের সাথে নিয়ে আসে। ঐশী আসতেই নাহিদ হা করে তাকিয়ে থাকে ঐশীর দিকে। তার গলায় ছিল একটা ডিএসএলআর ক্যামেরা, যেটা দিয়ে সে সবার ছবি তুলছিল। নামিরা নাহিদের উদ্দেশ্যে বলে, কি হলো নাহিদ, এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? আমার আর ঐশীর একসাথে একটা ছবি তুলে দে তো। নামিরার কথায় নাহিদের ধ্যান ভাঙে। সে তাদের ছবি তোলায় মনোযোগী হয়, অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। বিশেষ করে ঐশীর। এই মেয়েটাকে কেন জানি ভীষণ ভালো লাগে নাহিদের। হঠাৎ করে আয়ুষ নাহিদের উদ্দেশ্যে বলে, কিরে নাহিদ, তুই তো দেখছি বেশ ভালোই ছবি তুলিস। মেডিকেলের অ্যাডমিশন না নিয়ে তো ফটোগ্রাফি নিয়ে ক্যারিয়ার গড়তে পারতি। নাহিদ হেসে বলে, কি যে বলো না ভাইয়া, ডাক্তার হলো আমার পেশা আর ফটোগ্রাফি হলো নেশা, দুটোর মাঝে তো ডিফারেন্স রয়েছেই।
এই বলেই সে আবার ঐশীর দিকে তাকায়। মেয়েটার মুখ কেন জানি ভীষণ মলিন লাগছে। ঐশীর এই মলিন মুখ একদমই ভালো লাগে না নাহিদের। বর্তমানে মেডিকেলের 3য় বর্ষে পড়াশোনা করছে ছেলেটা, তবে জীবনে কখনো প্রেম ভালোবাসা আসেনি, কারণ সে নীরবে মন দিয়ে বসে আছে অন্য কাউকে। অ্যাডমিশনের সময় আয়ুষদের বাড়িতে এসে কিছুদিন ছিল সে, আর এই কয়দিনের মধ্যেই একজনের ওপরেই মন আটকে যায় তার। মেয়েটা তার 1 বছরের জুনিয়র। সেই যে মেয়েটার ওপরে মুগ্ধ হয়েছে, তারপর আর কারোর দিকে তাকায়নি। কিন্তু মেয়েটা নিজের মনের কথা বলে দেওয়া হয়নি তাকে। জানে না কবে সে বলতেও পারবে, তবে বলবেই একদিন না একদিন। ঈশিতার একদমই ভালো লাগছে না বিয়ে নিয়ে এত আদিক্ষেতা। তার ফুপু, খালা, মামিরা সবাই এসে উপস্থিত হয়েছে। সবাই বিয়ে নিয়ে তাকে নানান রকম কথা বলছে, ঠাট্টা ইয়ার্কি করেও অনেক কিছু বলছে। এইসব কিছু শুনেও তার গাটা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে এখনই দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু তার কোনো উপায় নেই। তাতে দাঁত চেপে সবকিছু সহ্য করছে। এর মধ্যে তার 7 বছর বয়সী মামাতো বোন তার ড্রয়ার খুলে একটা খাম বের করে ঈশিতার কাছে এসে বলে, আপু, এই খামটা কিসের? ঈশিতা দ্রুত সেই খামটা তার হাত থেকে কেড়ে নিয়ে ঝাড়ি দিয়ে বলে, না বলে কারোর জিনিসে হাত দিতে নেই, জানিস না? এত অভদ্র কেন তুই? এভাবে কেন বলছো আপু? আমি তো... চুপ, একদম চুপ। আমি তোর কোনো কথা শুনতে চাই না, যা তো আমার রুম থেকে। ঈশিতার কথা শুনে তার মামাতো বোন উদাস মনে বের হয়ে যাচ্ছিল। এমন সময় তার মামি এসে বলে, তুই এত অভদ্র কেন ঈশিতা? ও তো ছোট বাচ্চা, না বুঝেই করে ফেলেছে, তাই বলে ওকে এইভাবে বলবি? ঈশিতা বলে, আমার জিনিসে কেউ না বলে হাত দিলে আমার মাথাটা গরম হয়ে যায়। তা কি এমন অমূল্য ধন আছে ওই খামের মধ্যে? দেখি তো একটু। ঈশিতা খামটা সরিয়ে বলে, এটা কনশিয়াল। ঈশিতার মামি মুখ বাঁকিয়ে বলে, ঢং। মামি, এসো তো আমার সাথে। ঈশিতা হাঁপ ছেড়ে বাঁচে। আর একটু হলেই তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যেত। রাতে তালুকদার বাড়িতে সবাই মিলে আয়ুষের বিয়ে উপলক্ষে গানের আসর বসিয়েছে। তাতে একের পর এক সবাই গান বলছে। ঐশী শুকনো মুখে বসেছিল সেখানে। এরই মধ্যে নাহিদ ঐশীর উদ্দেশ্যে বলে ওঠে, ঐশী, আপনি একটা গান বলুন না, আপনি তো অনেক সুন্দর করে গান বলেন, গতবার শুনেছিলাম। ঐশী কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, আমি? তাই নাকি? নামিরা বলে ওঠে, তাহলে ঐশীর গান তো শুনতেই হচ্ছে। আয়ুষ সেই সময় ওখান দিয়ে যাচ্ছিল। সকলের কথা শুনে সে এসে বলে, হ্যাঁ, ঐশী সত্যিই দারুণ গান শোনায়। ঐশী, একটা গান বলে শোনা না সবাইকে। আয়ুষের এই আবেদন ফেলতে পারে না ঐশী, তাই নিজের সব দুঃখ কষ্টের বহিঃপ্রকাশ ঘটানোর সিদ্ধান্ত নেয় গানের মাধ্যমে। কিছুক্ষণ সময় নিয়ে বলতে শুরু করে, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবী বিহারিণী, থাক থাক নিজ মনের দূরেতে, আমি শুধু বশীকরণ সুরেতে, পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়াবনে বিহারিণী। গান গাইতে গাইতে ঐশীর চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, যা সে সবার আড়ালে মুছে নেয়। কিন্তু তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে নাহিদের, ঠিকই এটা চোখে পড়ে। সাথে ঐশীর গলা শুনে সে বুঝে যায় এই গানের মাধ্যমে সে নিজের অনুভূতি ব্যক্ত করছে। গান শেষে ঐশীর ঘুমের বাহানা দিয়ে সবার মাঝখান থেকে ওখান থেকে উঠে হাতে চলে যায়, গিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। এমন সময় কেউ পেছন থেকে তাকে স্পর্শ করে। ঐশী পেছনে তাকিয়ে দেখে নাহিদকে। নাহিদ ঐশীকে এইভাবে কাঁদতে দেখে বিচলিত হয়ে বলে, আপনি কাঁদছেন কেন ঐশী? ঐশী দ্রুত নিজের চোখের জলটা মুছে নিয়ে বলে, কই, না তো। আপনি সবার থেকে লুকাতে পারলেও আমার থেকে পারবেন না, আমি সবার অলক্ষ্যে দেখে ফেলেছি। ঐশী মলিন হেসে বলে, কিছু কান্না দুঃখের বহিঃপ্রকাশ, কিন্তু কান্না মন ভাঙার কারণ। কে ভাঙলো আপনার মন? আমার ভাগ্য। দেখছেন না, আমি একটা পঙ্গু মেয়ে, আমার মতো আমার ভাগ্যটাও। যাই হোক, একটা অনুরোধ করি, রাখবেন? দয়া করে কাউকে জানাবেন না যে আমি কাঁদছিলাম।
নাহিদ বলে, ঠিক আছে, আমি আপনার কথা রাখবো, বিনিময়ে আপনাকেও আমার কথা রাখতে হবে। কি কথা? আর কখনো কাঁদবেন না, আপনার এই সুন্দর চোখে কান্না মানায় না, বলেই প্রাণ খোলা হাসে। যেই হাসি দেখে ঐশীও সামান্য হাসার চেষ্টা করে। আজ আয়ুষ আর ঈশিতার বিয়ে। ঐশীর মন আজ স্বাভাবিকভাবেই ভালো নেই। সকাল থেকে নিজেকে একটা বদ্ধ ঘরে আবদ্ধ করে রেখেছিল সে। সামনে কেঁদে চলেছিল। এসবের মধ্যেই নামিরা এসে ঐশীকে একা রুমে বসে থাকতে দেখে বলে, ঐশী, তুমি এভাবে একা বসে কি করছো ঘরে? আয়ুষ ভাইয়ার গায়ে হলুদের সময় হয়ে এসেছে, সবাই ওকে হলুদ মাখাচ্ছে, চলো তুমিও মাখাবে। ঐশী বলে, আসলে আপু, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। তোমাকে দেখে তো সুস্থই মনে হচ্ছে, আর তোমার একমাত্র কাজিনের বিয়ে বলে কথা, চলো তো আমার সাথে। এই বলেই নামিরা ঐশীকে এক প্রকার জোর করেই নিজে নিয়ে আসে। গায়ে হলুদের স্থানে আসতেই ঐশীর চোখ আটকে যায় আয়ুষের মধ্যে। আয়ুষ আজ হলুদ কালারের একটা পাঞ্জাবি পরেছে, গায়ে হলুদ উপলক্ষে। পাঞ্জাবিটা বেশ মানিয়েছে তাকে। ঐশী এক দৃষ্টিতে তাকিয়ে রয় কিছুক্ষণ। নামিরা ঐশীকে সাথে নিয়ে এগিয়ে যায়। জাহানারা বেগম ঐশীকে দেখে মৃদু হেসে তার দিকে হলুদের বাটিটা এগিয়ে দিয়ে বলে, এই নিয়ে ঐশী, তোর আয়ুষ ভাইয়ার গালে হলুদ মাখিয়ে দে তো। ঐশী কাপা কাপা হাতে হলুদ তুলে নেয়, এরপর ছলো ছলো নয়নে এগিয়ে যায় আয়ুষের দিকে। আয়ুষের গালে আলতো হাতে হলুদ ছুঁয়ে দেয়। আয়ুষকেও আজ বেশ আনন্দিত লাগছে। নাহিদ একটু দূরেই দাঁড়িয়ে ছবি তুলছিল। ঐশীকে দেখে সে এগিয়ে আসে কথা বলার জন্য। ঐশী আয়ুষকে হলুদ মাখিয়ে চলে যেতে নিতেই, নাহিদের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিতেই নাহিদ ঐশীকে আগলে নিল। ঐশীর চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু, যা আজও নজর এড়ালো না নাহিদের। সে বিচলিত হয়ে উঠল, বোঝার চেষ্টা করলো ঐশীর কান্নার কারণটা কি। ঐশী ততক্ষণে নিজেকে সামলে বসে পড়ে। নামিরা ঐশীর কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো? জি আপু। নাহিদ বলে ওঠে, দুঃখিত, আমার সাথে ধাক্কা লেগেই। ঐশী তড়িৎ গলায় বলল, না না ভাইয়া, আপনি কেন দুঃখিত বলছেন? আপনি আমাকে আগলে ধরলেন, এর জন্যই তো আমি বেঁচে গেলাম। আমারই একটু সাবধানী হওয়া উচিত ছিল। ঐশীর মুখে ভাইয়া ডাকটা একদমই ভালো লাগলো না নাহিদের, কিন্তু সে চুপচাপ এই ডাকটা হজম করে নেয়। ঈশিতার গায়ে হলুদও মাখানো হচ্ছে। ঈশিতার গা যেন জ্বলে যাচ্ছে হলুদের ছোঁয়ায়। একদমই সহ্য হচ্ছে না কিছুই, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সবকিছু মানিয়ে নিতে হচ্ছে। ঐশীর বড় মামি তার গায়ে হলুদ মাখিয়ে বলতে থাকে, তোর গায়ে হলুদ তো বেশ ভালোই ফুটে উঠেছে, দেখবি তোর বর তোকে অনেক ভালোবাসবে। ঈশিতা রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়, মনে মনে বলে, ওই লোকের ভালোবাসা আমার চাই না। আর বর, হুম, বিয়েটা হলে তো উনি আমার বর হবে, না হবে এই বিয়ে, আর না উনি হবেন আমার বর। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হবার পর ঈশিতার মামাতো বোন তার হাতে ফোনটা দিয়ে বলে, দুলাভাই কল করেছে, কথা বলে নাও আপু। ঈশিতার একদমই ইচ্ছা ছিল না আয়ুষের সাথে কথা বলার, কিন্তু তাকে বলতে তো হলো। আয়ুষ ভিডিও কল করেছিল। ঈশিতাকে মুগ্ধ হয়ে কিছুক্ষণ দেখে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে, যা বলার জন্য ফোন করেছেন সেটা বলুন। ঈশিতার স্পষ্ট কথা। আয়ুষ একটু নড়ে চড়ে বসলো, অতঃপর বলল, তুমি যে বিয়েতে আর কোনো ঝামেলা করনি, চুপচাপ বিয়েতে রাজি হয়ে গেছো, এই জন্য ধন্যবাদ। দেখি, আমিও তোমার সব ইচ্ছাটা পূরণ করে তোমার পাশে থাকবো সব সময়। ঈশিতা সাথে সাথেই সেই ফোনটা রেখে দিয়ে বলে, যেই সুযোগ আমি আপনাকে কখনো দেব না। ঐশী গুলশানারা বেগমের কক্ষে আসেন। একটু পরে আয়ুষ বরযাত্রীদের সাথে নিয়ে যাবে, ঈশিতাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেবে। যত সময় এগোচ্ছে ঐশীর মন ততটাই দুর্বল হচ্ছে। হারানোর যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। গুলশানারা বেগম ঐশীকে দেখে বলেন, তুই এখনো এখানে কি করছিস ঐশী? বরযাত্রী যাবি না? ঐশী কোনো কথা না বলে গুলশানারা বেগমের কাছে গিয়ে তার কোলে মাথা রেখে কাঁদতে থাকে। গুলশানারা বেগম ভ্যাবাচাকা খেয়ে বলেন, তুই এইভাবে কাঁদছিস কেন? আমি মেনে নিতে পারছি না দাদি, আয়ুষ ভাইয়া এইভাবে অন্য কারোর হয়ে যাবে,
সেটা আমি মেনে নিতে পারছি না। গুলশানেরা বেগম অবাক হয়ে যান। ঐশীর মাথাটা তুলে বলেন, এইসব কি বলছিস তুই? এসব কথার মানে কি? তুই কি তুই কি আয়ুষকে? ঐশী মাথা দুই পাশে নাড়িয়ে বলে, হ্যাঁ, হ্যাঁ, আমি ভালোবাসি আয়ুষ ভাইয়াকে। গুলশানা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি বলেন, তুই এই কথা আমায় আজ বলছিস? আগে বলিসনি কেন বোকা মেয়ে? আজ তো আমি চাইলেও তোর জন্য কিছুই করতে পারবো না। ঐশী কাঁদতে কাঁদতে বলে, আমি আগে বলিনি, কারণ আয়ুষ ভাইয়া নিজে থেকে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছে। তিনি বুঝিয়ে দিয়েছেন, আমি তিনি আমাকে কখনোই চান না। কাঁদিস না সোনা, আল্লাহর উপরে বিশ্বাস রাখিস। তুই যখন এত কিছু বুঝছিস, তখন এটুকু বুঝবি যে আয়ুষ তোর ভাগ্যে নেই। আল্লাহ তোর ভাগ্যে আয়ুষকে লিখে রাখেননি। এটাও তো আমি মেনে নিতে পারছি না দাদি। যেই মানুষটাকে আমি এত এত ভালোবাসলাম, তাকে কখনো পাবো না। নিজের চোখের সামনে তাকে আরেকজনের সাথে সংসার করতে দেখতে হবে। হায় আল্লাহ, তোর এই কষ্ট যে আমার সহ্য হচ্ছে না রে ঐশী। কিন্তু আমি এখন নিরুপায়। দাদি, আমার বুক ফেটে যাচ্ছে দাদি, আমার বুক ফেটে যাচ্ছে। আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুকে চাকু ঘোরাচ্ছে। গুলশানেরা বেগম ঐশীকে শক্ত আকারে ধরে ধরলেন। শক্ত হ ঐশী, এখন তোকে অনেক শক্ত হতে হবে, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আল্লাহ তোর সহায় হোক। ঐশী নিজেকে সামলে এসে দাঁড়ালো বাইরে। গুলশানেরা বেগম ঐশীকে সাথে আসতে বারণ করেছিল, কিন্তু ঐশী এক প্রকার জেদ করেই আয়ুষের বরযাত্রী হতে এসেছে। কারণ সে নিজের চোখেই দেখতে চায় ভাগ্য তাকে কতটা কষ্টের সম্মুখীন করতে পারে। কেঁদে কেঁদে ঐশীর চোখ মুখ লাল হয়ে গেছে। নাহিদ দূরে দাঁড়িয়ে ঠাহর করল সেটা, আর মনে মনে বলল, একদিন আমি আপনার সব কষ্টের কারণ খুঁজে বের করব, সব কষ্ট দূর করে দেব ঐশী, এটা আমার প্রতিজ্ঞা। ঈশিতাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে বরপক্ষ। সবাই তাদের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে সবার মাঝে ঐশীকে বড্ড বিচলিত লাগলো। সে একবার সামনাসামনি দেখতে চায় ওই ভাগ্যবতী মেয়েটাকে, যে তার শখের পুরুষকে পাবে। তাই ঐশী এগিয়ে গিয়ে পাত্রীপক্ষের একজনকে বলল, আমি ঈশিতার সাথে দেখা করতে চাই, আমাকে একটু ওর সাথে দেখা করিয়ে দিতে পারবেন? হ্যাঁ, কেন নয়, চলুন। ঐশী যেতে লাগলো। যাওয়ার পথে হঠাৎ করেই সাথে ধাক্কা খেলো কারোর। যার সাথে ধাক্কা খেলো সে একটা মেয়ে, তার গায়ে কালো একটা চাদর জড়ানো। ভীষণ তাড়াহুড়োই আছে মনে হলো, দৌড়ে চলে যাচ্ছে বাইরের দিকে। ঐশীর নজর গেল মেয়েটার পায়ের দিকে, আলতা পরা খালি পা। ঐশী যার বর্ণায় অবাক হলো, কিন্তু পাত্তা দিল না। ঐশী ঈশিতার রুমে গিয়ে দেখলো রুম ফাঁকা। যার সাথে সে এসেছিল তাকে জিজ্ঞাসা করলো, ঈশিতা কোথায়? এখানেই তো ছিল, কোথায় গেল হঠাৎ? সে ঈশিতাকে ডাকতে লাগলো, এদিকে ওদিকে খুঁজতে লাগলো, কিন্তু ঈশিতাকে কোথাও পাওয়া গেল না। ঐশীর হঠাৎ একটু আগের চাদর জড়ানো মেয়েটার কথা মনে পড়ল। তাহলে কি ওই মেয়েটাই ঈশিতা? তাহলে কি মেয়েটা পালিয়েছে? ঐশীর হঠাৎ করে ভীষণ আনন্দ বোধ হলো। তবে কি আল্লাহ তার দিকে মুখ তুলে চাইলো? এবার কি ভাগ্য তাকে সাহায্য করবে আয়ুষ ভাইয়াকে নিজের করে পেতে? বউ পালিয়েছে, এই কথাটা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল সবার মাঝে। মানুষ কানা ঘোষা শুরু করে দিল। সবাই নানান রকম কথাবার্তা বলছে। আয়ুষ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইসমাইল হোসেন কাঁদো কাঁদো মুখে সবার সম্মুখে এসে বলে, আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। আলতাফ তালুকদার রেগে গেছেন ভীষণ। তিনি ইসমাইল হোসেনকে রাগী সুরে বলেন, আপনার জন্য আমার সম্মান ডুবতে যেতে বসেছে, আর আপনি এখন নাটক শুরু করছেন? জাহানারা বেগমও আজ রুষ্ট হলেন ঈশিতার ওপর। নিজের ছেলের পছন্দের কথা ভেবে তিনি রাজি হয়েছিলেন। তাছাড়া মেয়েটাকেও তার অনেক ভালো লেগেছিল, কিন্তু সেই মেয়েটা যে এমন কিছু করবে সেটা তার কাছে কল্পনাতীত। তিনিও এখন আর কিছুই বলতে পারছেন না। ঐশী চুপ করে এসে এক পাশে দাঁড়িয়ে আছে। এখানে বড়দের মাঝে সে আর কিছুই বলতে চায় না। এমন সময় গুলশানেরা বেগমের নজর যায় ঐশীর দিকে। ঐশীর দিকে তাকিয়ে তিনি কিছু একটা ভাবেন। পরবর্তীতে সবার সম্মুখে এসে বলেন, ওই মেয়েটা যখন পালিয়ে গেছে
তখন আর এইসব বলে কি লাভ? এখানে থাকা মানে নিজের সম্মান নষ্ট করা। চল এখান থেকে, আমরা বাড়িতে গিয়েই বসে কথা বলি। আয়ুষ বলে, আমি যখন এখানে বিয়ে করতে এসেছি তখন বিয়ে করে বউ না নিয়ে আমি যাব না। জাহানারা বেগম বললেন, তোর বউ তো পালিয়ে গেছে, এখন তুই কাকে বিয়ে করবি? আয়ুষ বলে, আমি যাকে বিয়ে করতে এসেছি তাকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। আয়ুষের এমন কথা শুনে ঐশীর জমা আশা যেন নিভে যায়। সে বুঝতে পারে আয়ুষের মনে ঈশিতার জন্য আবেগ কতটা জোরালো, যেই কারণে এত কিছুর পরেও সে ঈশিতাকে বিয়ে করতে চাইছে। অথচ আয়ুষের মনে তার জন্য কোনো জায়গাই নেই। ঐশী মেনে নেওয়াই বাস্তবতাটাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে তাকায় আকাশের দিকে। আকাশে ভেসে যাওয়া মেঘগুলো দেখে বলে, আমার ভাগ্য আমায় কোথায় ভেসে নিয়ে যাবে আমি জানি না, তবে আমি ভেসে যেতে প্রস্তুত সম্পূর্ণ। ভাগ্যের ভেলায় চড়ে উঠেছি আমি। ঈশিতা রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। একটু পরেই রেলগাড়ি চলে আসবে। ঈশিতার ভীষণ ভালো লাগছে ওখান থেকে পালিয়ে আসতে পেরে। সে জানেও না এখন কোথায় যাবে, কি তার ভবিষ্যৎ হবে, কিন্তু সে চেষ্টা করবে নিজের জন্য ভালো কিছু করার। অন্তত এই বিয়েটা করে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যেতে পারবে না। ঈশিতা ট্রেনের কাছে অপেক্ষা করছিল। এই ট্রেন করে সে ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাবে। চট্টগ্রামে ঈশিতার একটা প্রিয় বান্ধবী রয়েছে, তার সাথে দেখা করে কিছু একটা হবে এই আশায়। কিন্তু ট্রেনও আজ লেট করছে। বিরক্তিতে কপাল কুঁচকে যাচ্ছে ঈশিতার। এর মধ্যে সে ব্যাগ চেক করে বুকিং করা ট্রেনের টিকিটটা খোঁজে, কিন্তু পায় না। ঈশিতার মাথায় হাত। এখন কি করবে সে? এখন তো এমনি ঈদের জন্য ভিড় বেশি, আগে থেকে বুকিং করা না থাকলে মোটেও সিট মিলবে না। ঈশিতা দীর্ঘ শ্বাস ফেলে। বোধহয় তাড়াহুড়োয় টিকিটটা কোথাও পড়ে গেছে। ঈশিতা আর উপায়ান্তর পেল না, সেখানেই বসে রইল চুপটি করে। এমন সময় ট্রেন এলো, আবার তার চোখের সামনে চলেও গেল। কিন্তু ঈশিতাকে বসে থাকতে হলো সেখানে। আর কোনো উপায় না পেয়ে ঈশিতা ভাবল আজকের রাতটা স্টেশনেই কাটিয়ে দেবার কথা। তারপর কাল না হয় কোনো একটা ব্যবস্থা করা যাবে, আগে বিয়েটা ভেঙে যাক। ঈশিতা মাথা নিচু করে স্টেশনে বসেছিল। এমন সময় কেউ তার সামনে রেলের টিকিটটা দেখিয়ে বলে, এটা খুঁজছো বুঝি? ঈশিতা চোখ তুলে তাকাতেই অবাক হয়। আয়ুষ তার সম্মুখে দাঁড়িয়ে। ঈশিতার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। আয়ুষ সামান্য হেসে বলে, তোমার আমার বিয়ে হওয়াটা বুঝি আল্লাহরই ইচ্ছা, তাই দেখো তুমি চেয়েও পালাতে পারলে না, টিকিটটা পড়েই রইল। ঈশিতা চোখ রাঙানি দিয়ে বলে, আমি কিছুতেই আপনাকে বিয়ে করব না। আমিও ঠিক করে নিয়েছি, বিয়ে করলে তোমাকেই করব। আমি রাজি না থাকলে এই বিয়ে হবে না, তোমাকে রাজি করিয়েই বিয়ে করব। কোনো ধরনের কোনো সিন ক্রিয়েট করলে আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। কাজী সাহেব, আপনি আসুন জলদি। কাজীকে দেখে ঈশিতা রেগে গেল। বলল, উনি এখানে কি করছেন? কাজী সাহেবেরা যা কাজ তাই করতে এসেছেন। আজ না হয় এই কমলাপুর রেল স্টেশনেই আমাদের ইউনিক বিয়েটা হলো। অসম্ভব, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আয়ুষ এবার ঈশিতাকে তার মায়ের লেখা একটা চিঠি দেখায়, যেটা ঈশিতার থেকে তার বাবা লুকিয়ে রেখেছিল। ঈশিতা চিঠিটা দেখেই বুঝতে পারে এটা তার মায়ের লেখা। যদিও তার মা তেমন শিক্ষিত ছিল না, কিন্তু অক্ষর জ্ঞান ছিল। তিনি অল্প অল্প লিখতে পারতেন। চিঠিতে ঈশিতার মা হোসনে আরা লিখে গেছেন, তিনি বিশ্বাস করেন ঈশিতা কোনো অন্যায় করেননি। কিন্তু সবাই যখন তাকে বলছিল ঈশিতা পরীক্ষায় নকল করতে গেছে, এটা তিনি সহ্য করতে পারেননি। ঈশিতাকে নিয়ে তার ছিল অনেক স্বপ্ন। এই স্বপ্ন ভেঙে যাওয়ায় দুঃখ ছিল তার অনেক অনেক বড়। কিন্তু তবুও তিনি চান ঈশিতা ঘুরে দাঁড়াক, সফল হোক জীবনে। নিজের মায়ের চিঠি পড়ে অঝরে কান্না করতে থাকে ঈশিতা। আয়ুষ বলে, আমি বুঝতে পারছি এখন তোমার মনের অবস্থাটা, কিন্তু তোমার মায়ের ইচ্ছা পূরণে তোমাকে কেবলমাত্র আমিই সাহায্য করতে পারি। তাই আমি চাই তুমি এই বিয়েটা করে নাও। ঈশিতা আবেগশূন্য চোখে তাকায় আয়ুষের দিকে। লোকটার প্রতি তার এক আকাশ পরিমাণ ঘৃণা, কিন্তু এই মুহূর্তে এনার থেকে সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কেননা এখান থেকে বাড়িতে ফিরলে তার বাবা নিশ্চয়ই তাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে।
আর তাহলে ঈশিতা তার মায়ের স্বপ্ন আর পূরণ করতে পারবে না। আর বান্ধবীর কাছে যাওয়াটারও কোনো উপায়ও নেই, কারণ তার জমানো সব টাকা দিয়ে টিকিট কেটেছিল, কিন্তু ট্রেনটাই মিস হয়ে গেল। তাই ঈশিতা আস্তে করে বলে, আমি রাজি, কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলুন। আয়ুষ মৃদু হেসে বলল, গুড গার্ল। কাজী বিয়ে পড়ানো শুরু করেন। অবশেষে রেল স্টেশনে আয়ুষ আর ঈশিতার বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। ঐশী চুপ করে এক পাশে বসেছিল। গুলশানারা বেগম ঐশীর কাছে এসে বলে, তুই চিন্তা করিস না, ওই মেয়ে ফিরে এলেও আমি এই বিয়েটা হতে দিব না। এমন পালাটু মেয়েকে বাড়ির বউ করা যায় না। তোর সাথে আয়ুষের বিয়ে আমি দেব। ঐশী মলিন সুরে বলে, আয়ুষ ভাইয়া যে আমায় পছন্দ করে না দাদি, তার মনে আমার প্রতি কোনো অনুভূতিই নেই। বিয়ের পরে এমনিই সব হয়ে যাবে। না দাদি, এমন হয় না। যদি ঈশিতা ফিরে আসে, তাহলে তুমি বিয়েতে কোনো বাগড়া দিবে না, কথা দাও আমায়। এটা তুই কি বলছিস ঐশী? আয়ুষকে অন্য কারোর হয়ে যেতে তুই দেখতে পারবি? যার মনে আমার কোনো স্থান নেই, তার জীবনে স্থান পেয়ে কষ্ট ছাড়া অন্য কিছু কি পাবো? কিন্তু, কোনো কিন্তু নয় দাদি। তুমি ঈশিতার প্রতি আয়ুষ ভাইয়ার কেয়ার দেখোনি? ও পালিয়ে গেছে জেনেও কিভাবে ওকে খুঁজতে ছুটলো। এরপর আর কি বলার আছে আমাদের? গুলশানারা বেগম চুপ হয়ে গেলেন। কার জন্য লড়বেন তিনি? ঐশী তো নিজের ইচ্ছেতেই সরে যেতে চাইছে। এদিকে জাহানারা বেগম দূর থেকে দাদি নাতনিকে পর্যবেক্ষণ করে বলেন, নিশ্চয় দুটোটা মেলে কোনো ফোন দিয়ে আসছে। ইয়া আল্লাহ, তুমি দেখো আয়ুষ যেন ঈশিতাকে খুঁজে ফিরিয়ে নিয়ে আসে। আমি ঈশিতাকে ছেলের বউ হিসাবে মেনে নিতে পারবো, তবু এই পঙ্গু ঐশীকে মেনে নিতে পারবো না। আমার দিকে মুখ তুলে তাকিও আল্লাহ। ঈশিতার হাত ধরে তালুকদার বাড়িতে প্রবেশ করলো আয়ুষ। তার পরিবারের সবাই অদ্ভুত চোখে তাকিয়ে আছে তাদের পানে। যেই মেয়ে তাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে এইভাবে পালিয়ে গেল, তাকে কিনা এই বাড়িতে নিয়ে এসেছে আয়ুষ। এটা মেনে নিতে পারল না আয়ুষের দাদি গুলশানারা বেগম। তিনি রাগী সুরে বলে উঠলেন, খবরদার আয়ুষ, এই মেয়েকে এই বাড়িতে তুলবি না। ওকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই ফিরিয়ে দিয়ে আয়। ওর জন্য আমাদের পরিবারের মুখে চুনকালি পড়েছে। আয়ুষের বাবা আলতাপ তালুকদারও নিজের মায়ের সুরে সুর মিলাইয়ে বলল, আম্মু ঠিক বলেছে আয়ুষ, এই মেয়ে যা করেছে, তারপর আর এই বাড়িতে ওর ঠাঁই হবে না। আমরা কত সম্মান দিয়ে ওকে এই বাড়ির বউ করে আনতে চেয়েছিলাম, অথচ ও আমাদের মান সম্মান সব ধূলিসাৎ করে দিল। এইসব কিছুর মাঝে জাহানারা বেগম চেয়েও কিছু বলতে পারছেন না। তিনি তো চান ঈশিতার সাথে যেন আয়ুষের বিয়েটা হোক। মেয়েটা না হয় একটু ভুল করেই ফেলেছে, তবুও তিনি চান এই মেয়েকে ছেলের বউ করতে, যাতে করে ঐশী কোনোভাবেই তার ছেলের জীবনে প্রবেশ করার সুযোগ না পায়। আয়ুষ ঈশিতার হাতটা শক্ত করে ধরে দৃঢ়তার সহিত বলে, আমি ঈশিতাকে বিয়ে করেছি, ও আমার স্ত্রী হয়। তাই আমার স্ত্রী হিসাবে ওর সম্পূর্ণ অধিকার আছে এই বাড়িতে থাকার। আয়ুষের কথা শুনে জাহানারা বেগম বাদে উপস্থিত সবার মুখটা কালো হয়ে যায়। গুলশানারা বেগম বলেন, কি বলছিস কি তুই? তুই এই মেয়েকে বিয়ে? আয়ুষ বলে, হ্যাঁ, করেছি ওকে বিয়ে। আলতাপ তালুকদার রেগে গিয়ে বলেন, এভাবে কিভাবে তুমি বিয়েটা করলে? আমাদের মতামতের কোনো দাম নেই তোর কাছে? আম্মা, তুমি বলো, তোমার কি সিদ্ধান্ত? তুমি অনুমতি না দিলে আমি এই মেয়েকে ছেলের বউ হিসাবে গ্রহণ করব না। কিছুতেই ওকে এই বাড়িতে ঠাঁই দেব না। জাহানারা বেগম এবার আর চুপ থাকতে পারলেন না। আয়ুষ ঈশিতা হয়ে বলে, এটা তুমি কি বলছো আয়ুষের বাবা? ওদের বিয়েটা যখন হয়েই গেছে, তখন আর এসব বলে কি হবে? মানছি মেয়েটাই একটু অন্যায় করে ফেলেছে, কিন্তু তাই বলে তুমি নিজের ছেলের বউয়ের সাথে জুলুম করবে? আলতাফ তালুকদার চেঁচিয়ে বললেন, তুমি চুপ থাকো। এই মেয়ের সাথে যাই করি সেটা জুলুমের পর্যায়ে যাবে না। যে মেয়ে বিয়ে ছেড়ে পালিয়ে যায়, তার চরিত্র কতটা ভালো জানাই যায়। এক পর্যায়ে আয়ুষ বলে ওঠে, ক্ষমা করো বাবা, কিন্তু তুমি আমার স্ত্রীর সম্পর্কে এরকম কথা বলতে পারো না। ও তোমার বৌমা হয়। গুলশানারা বেগম কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। তার পরিবারে এত বড় সমস্যার উপদ্রব আগে কখনোই হয়নি। তিনি এখনো বুঝতে পারছেন না
এই সমস্যার মোকাবেলা কিভাবে করবেন। এমন সময় সবার মাঝে উপস্থিত হলো ঐশী। সে এসে গুলশানেরা বেগমের উদ্দেশ্যে বলল, দাদি, তুমি এই অশান্তি থামাও। বিয়েটা যখন হয়েই গেছে তখন আর এসব বলে কি লাভ। তুমি মেনে নাও সবকিছু। আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে তামাশা দেখছে, এতে করে আমাদের পরিবারেরই মান সম্মান নষ্ট হচ্ছে। কিন্তু কোনো কিন্তু নয় দাদি, তুমি তো আমার সব কথাই মানো, তাহলে এই কথাটাও মেনে নাও না। আপাতত এসব ঝামেলা বন্ধ হোক, তারপর আমরা পারিবারিকভাবে বসে একটা ঠান্ডা মাথায় সবকিছু মিটমাট করে নেব। জাহানারা বেগম কিছুক্ষণ চিন্তা করে বলেন, তুই ঠিকই বলেছিস ঐশী। এমনি আমাদের পরিবারের অনেক অপমান হয়েছে, এখন আরো হচ্ছে। এসব থামানো দরকার। আলতাপ, তুই তোর ছেলে আর ছেলের বউকে নিয়ে ঘরে আয়। বিয়েটা যখন হয়েই গেছে তখন আর এসব বলে লাভ নেই। যা হবার পরে হবে। বলেই গুলশানেরা বেগম নিজের ঘরের দিকে রওনা দেন। আলতাফ তালুকদার রাগে গজগজ করতে করতে জাহানারা বেগমকে বললেন, তুমি ওদের রুমে পৌঁছে দাও। আমার আর এত ঝামেলা ভালো লাগছে না, যা খুশি করো তোমরা। বলে তিনিও হন হন করে নিজের রুমের দিকে চলে যান। ঐশী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়ুষ ও ঈশিতার দিকে। যদিও ঈশিতার বয়স কম, তবুও মেয়েটার উচ্চতা যথেষ্ট। ঐশীর থেকেও লম্বা হবে হয়তো। দুজনকে পাশাপাশি অনেক সুন্দর মানিয়েছে। আয়ুষের জন্য একতরফা অনুভূতি মনে লুকিয়ে কষ্ট পাচ্ছিল ঐশী, তবুও সব সহ্য করে নিচ্ছিল। তার কষ্টের বিনিময়েও না হয় সুখ পাক তার ভালোবাসার মানুষটা। ঈশিতাকে আয়ুষের ঘরে পৌঁছে দিয়ে জাহানারা বেগমও রাগ দেখাতে শুরু করেন ঈশিতার ওপর। বলেন, এটা তুমি কি করে করলে ঈশিতা? তোমাকে আমার কত পছন্দ ছিল তুমি জানো। আমার ছেলেও তো তোমাকে পছন্দ করত। তুমি শুধু শুধু পালিয়ে গিয়ে আমাদের পরিবারের ফেস লস করালে। এর জন্য তোমার শ্বশুর এবং দাদি শাশুড়ি তোমার উপরে চটে আছেন। আমারও রাগ হচ্ছে। শুধুমাত্র আয়ুষের মুখের দিকে তাকিয়ে আমি সবটাই মেনে নিয়েছি। আয়ুষ আমাকে সবটা বলেছে তোমার ব্যাপারে। দেখো, মানুষের জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। তোমার মায়ের যতটুকু আয়ু ছিল তিনি ততটুকুই বেঁচে ছিলেন। হয়তো তার মৃত্যুর আগে যা ঘটেছিল সব অছিলা মাত্র। তুমি এর জন্য শুধু শুধু আমার ছেলেটাকে ভুল বুঝছো। ঈশিতা প্রতি উত্তরে কিছুই বলে না। জাহানারা বেগম ঈশিতার মাথায় হাত বুলিয়ে বলেন, এখন থেকে আমি তোমার শাশুড়ি। শাশুড়ি কিন্তু মায়ের মতোই হয়। তুমি আমাকে নিজের মা মনে করতে পারো। আয়ুষের সাথে কোনো ঝামেলা বাড়িও না। স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কই বজায় রেখো। আর একটা কথা, ওই ঐশী মেয়েটা আছে না, ওর থেকে দূরে থাকবে এবং আয়ুষকেও ওর থেকে দূরে রাখবে। ও একটা বিষাক্ত কালনাগিনী। জাহানারা বেগমের কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল ঈশিতা। ঐশী মেয়েটাকে যতটা দেখেছে তার তো খারাপ মনে হয়নি। মেয়েটার পায়ে একটু সমস্যা, ক্রাসে করে হাঁটে সে। ঐশীর কথা ভাবল ঈশিতা। সত্যি কি মেয়েটা খারাপ নাকি? হতেও তো পারে। জাহানারা বেগম যখন বলছেন তখন এমনই হবে। এমনিতেও ঈশিতার সংসার করার কোনো ইচ্ছে নেই। সে এই বিয়েটা শুধু নিজের মায়ের ইচ্ছা পূরণের জন্যই করেছে। তবে তার সাথে কেউ বিনা কারণে কোনো খারাপ কিছু করতে এলে ছেড়ে দেবে না একদম। জাহানারা বেগম ঈশিতার কাছে ঐশীর নামে আরে অনেক কথা বলতে থাকে। এতে করে ঐশীর প্রতি খারাপ ধারণা তৈরি হতে থাকে ঈশিতার। নামিরা নাহিদ বসে বসে আয়ুষ ঈশিতার বিয়ে নিয়ে কথা বলছিল। নামিরা তো ঈশিতাকে এক হাত নিচ্ছিল, বলছিল, ওই ঈশিতা মেয়েটাকে আমার একদমই সুবিধার মনে হয় না। কিভাবে বিয়ের দিন পালিয়ে গেল? আয়ুষ ভাইয়া যেন কেন ওকে বিয়ে করতে গেল আমি বুঝলাম না। সেই সময় ঐশী সেখানে এসে পড়ে। নামিরার কথা কর্ণগোচর হয়। সে বলে ওঠে, কারোর সম্পর্কে না জেনে এমন কথা বলা উচিত নয় আপু। হতেও তো পারে মেয়েটা কোনো সমস্যায় পড়েছিল। ঐশীর কথা শুনে ভীষণ ভালো লাগে নাহিদের। ঐশীর ব্যবহার দেখে যেন আরো বেশি করে ঐশীর প্রতি দুর্বল হচ্ছে। এই কয়দিনে নাহিদ বুঝে গেছে ঐশী ভীষণ বুঝদার এবং ম্যাচিউর একটা মেয়ে, যা তার প্রতি মুগ্ধতা বাড়িয়ে দিচ্ছে। এরই মাঝে আয়ুষ বসার ঘর অতিক্রম করে নিজের রুমের দিকে যাচ্ছিল। তাকে যেতে দেখে নাহিদ উঠে গিয়ে পথ আটকে বলল,
কোথায় যাচ্ছ ব্রো? কোথায় আবার? রুমে যাচ্ছি। ও হ্যাঁ, আজ তো তোমাদের বাসর। যাই হোক, বিয়ের সাক্ষী তো হতে পারলাম না, কিন্তু বাসর ঘরে যাওয়ার আগে আমাদের হাদিয়া তো দিয়ে যাও। হাদিয়া মানে? বেশি কিছু না, আমরা তিনজন আছি, তিনজনকে 5,000 করে, মোট 15,000 টাকা দাও। নামিরা বলে ওঠে, নাহিদ, কি করছিস? তুই কি ছোট বাচ্চা হয়ে গেলি নাকি? আয়ুষ বলে ওঠে, কোনো ব্যাপার না, এই নে নাহিদ, 15,000 টাকা, তিনজনে মিলে ভাগ করে নিস। বলেই আয়ুষ চলে যায় নিজের রুমের দিকে। আয়ুষ তো টাকা পেয়ে মহা খুশি। ঐশীর হাতে 5,000 টাকা দিয়ে বলে, এই নাও তোমার ভাগ। বলেই সে বাকি 10,000 টাকা নিজের পকেটে ঢোকায়। নামিরা এসে বলে, আমার ভাগ কোথায়? তোর ভাগ নেই? খুব তো বলেছিলি, আমি বাচ্চামো করছি, তো এখন টাকা নিতে এসেছিস কেন? এই নিয়ে দুই ভাই বোনের মাঝে খুনসুটি শুরু হয়ে যায়। ওইদিকে ঐশী টলমল চোখে আয়ুষের যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার প্রিয় মানুষটা আজ সম্পূর্ণরূপে অন্য কারোর হয়ে যাবে, এটা মেনে নেওয়া ভীষণ কষ্টকর।